তারপরে একটা ভারী কড়াই নিতে হবে, যেখানে কিনা আমি এই আমের আচারগুলোকে প্রস্তুত করব। এখানে কিন্তু আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। ভারী কড়াই নেওয়ার কারণ এইটাই, তুমি এই আমগুলোকে বারবার নাড়াচাড়া দিবা। ভারী কড়াই হলে সেই আমগুলো নিচে লেগে যাবে না। এই আমগুলোকে কিন্তু আমাদের পানি ছাড়াও অনেকবার কষাতে হবে, অনেকবার এগুলোকে নাড়াচাড়া করতে হবে, অনেকবার চুলা জাল করতে হবে, যার কারণে মাস্ট বি ভারী কড়াইয়ের একটা প্রয়োজন রয়েছে। তো লোহার কড়াই হলে আরও বেশি ভালো হয়। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, তার মধ্যে আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়োটা একটু পরিমাণ বুঝিয়ে দিতে হবে। যেহেতু আমি এর আগেও কিন্তু এখানে হলুদ মরিচের গুঁড়োটা ব্যবহার করেছিলাম, এটা আপনাদের একটু বুঝে দিলে ভালো হবে, কারণ এখানে যদি একটু মশলার পরিমাণটা বেশি পড়ে যায় একটা গন্ধ আসতে পারে, যেখানে আচারটা খেতেও খারাপ লাগতে পারে। তারপরে আরাম করে 5-7টা রসুনের আমি ছিলে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিব। তেজপাতা, আপনি দারচিনিটা মাস্ট বি এখানে ব্যবহার করতে হবে, কারণ দারচিনির মধ্যে একটা স্ট্রং ফ্লেভার রয়েছে, যেটা কিনা আচারের জন্য অনেক বেশি স্বাদ বয়ে আনবে। তারপরে এখানে আমি বোম্বাই মরিচগুলোকে কেটে দিয়েছিলাম। আপনারা চাইলে অনেকগুলো বোম্বাই মরিচ একসাথে আনাম করে দিয়ে দিতে পারেন। আমি এখানে অল্প কিছু বোম্বাই মরিচ যেগুলো গ্রানযুক্ত সেগুলোকে ব্যবহার করেছি। আমার এই আচারটা হবে কিন্তু তেলের আচার, এই আচারটা টক থাকবে, এখানে তেমন কোনো মিষ্টি থাকবে না। যেহেতু এটা আচার, সেহেতু এটার টেস্ট বাড়ানোর জন্য আমি একটু চিনির ব্যবহার করেছিলাম। তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো মরিচের আচার এত পরিমাণে মরিচ কেন আমি কম দিয়েছি। তার কারণ এটাই, আমরা অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করি না। জাস্ট আমি মরিচের ফ্লেভারটা আনার জন্য মরিচগুলোকে ছোট ছোট করে কেটে দিয়েছি, যেন এই আমের আচারের মাঝে মরিচের ফ্লেভারটা ছড়িয়ে যায়। এবং বোম্বাই মরিচের প্রচুর পরিমাণ ঝাল, যেটা কিনা আমরা একদমই অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করি না। তারপরে আর কি, এখানে কিন্তু আমি গুঁড়ো করে রাখা ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলোও দিয়ে দেবো। মরিচের গুঁড়োতে কিন্তু আচার বেশ অনেকটা ঝাল আনবে, যেহেতু আজকে আমি মরিচগুলোকে টেলে এগুলোকে আবার গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষানোর পরে, পানি দিয়ে কষানোর পরে কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রায় 5-7 মিনিটের মতো সেই মশলাগুলো সবগুলো এই আমের সাথে মিলে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে আবারও তেল ব্যবহার করব। আর তোমরা কিন্তু জানো আমি কিছুটা পানি দিয়ে কিন্তু এই আচারটাকে কষিয়েছিলাম। অনেকেই বলে আচারে পানি দিতে হয় না, আসলে তোমরা অবশ্যই পানি দিবে, কারণ এখনকার সিজনের আমগুলো, অথবা আমি যে আমগুলো নিয়েছি, আমগুলো কিন্তু অনেকটাই বাড়তি। এগুলো কিন্তু সিদ্ধ না হলে মশলাগুলো আমের মধ্যে অ্যাবজর্ব হবে না। তো সেই কারণে কিন্তু অনেকটা সময় তোমরা পানি দিয়ে তারপরে কষিয়ে নেবে। পানির পরিমাণটা কতটুকু সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তারপরে আর কি, পুরো ভালোভাবে কষানোর পরে কিন্তু তোমরা এখানে তেলটা দিয়ে দিবে। যেহেতু এটা তেলের আচার হবে, আমি এখানে যতটুকু তেল পেরেছি এখন দিয়েছি। পরবর্তীতে কিন্তু আমি আরও তেল ব্যবহার করব, যেহেতু এই আচারের তেল দিয়ে ভর্তা অথবা খিচুড়ি এগুলো খাওয়া হবে। সো এখানে কিন্তু আরও তেলের প্রয়োজন রয়েছে। আজকে আমি যতটুকু তেল পেরেছি দিয়েছি, বাকিটা আনিয়ে আবারও দিয়ে। তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, কেন আমি এরকম আনাম রসুন ব্যবহার করেছি। আচারে তো আনাম রসুন ব্যবহার করা হয় না, এটা আসলে আমি চুই ঝাল টাইপের একটু রেখেছিলাম। যেহেতু চুই ঝালের মধ্যে আনাম রসুনগুলো খেতে অনেক বেশি মজা লাগে, সেহেতু আমি আমের মধ্যেও রেখেছিলাম। যেহেতু খিচুড়ি অথবা বোয়া ভাত খেলে আমরা যদি গরম ভাতের সাথে এরকম করে রসুন ডলে খেতে পারি, সেটা আরেকটু বেশি ভালো লাগবে। তো এই কারণে মরিচের ফ্লেভারটা রসুনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ, দেখতে দেখতে ওই আচারটাও হয়ে গিয়েছে।